সিপিআইএম কিংবা বামপন্থীদের কোনো বড় সভা সমাবেশ হলে সেখানে রবি দাস উপস্থিত থাকবেন না, সেটা হতেই পারে না। বাংলা বাঁচাও যাত্রার যে শেষ সমাবেশ, সেখানে উপস্থিত হয়েছেন রবি দাস। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে বছরের পর বছর ধরে তিনি এভাবেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন প্রিয় দলের সমর্থনে, প্রিয় দলের সভা সমাবেশে উপস্থিত থাকতে। তার গাড়ির পেছনে না লেখা পথে এবার নামো সাথী। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে কি ভাবছেন রবি দাস? বামেদের হারিয়ে যাওয়া ভোট ব্যাংকে ফিরবে? খাতা খুলতে পারবে সিপিআইএম? এবং তিনি যেভাবে লড়াই করে বছরের পর বছর এরকম সভা সমাবেশে উপস্থিত থাকছেন, শরীর ধীরে ধীরে ভাঙছে, তিনি আর কতদিন এইভাবে চালিয়ে যেতে পারবেন, সে সব সম্পর্কেই আমরা জেনে নেব রবি দাসের কাছ থেকে। বাংলা বাঁচাও যাত্রার আজকে সমাপ্তি সমাবেশ। তুমি কবে বাড়ি থেকে বেরিয়েছো? আমি নভেম্বরের 28 তারিখ। নভেম্বরের 28, প্রায় 20 দিন। এতদিন কোথায় ছিলে? আমি এখানে মাত্র আমার দুটো সভা হয়েছিল, একটা বড়নগরে, একটা কলকাতায়, এই তোমার তোমার ধর্মতলার ওদিকে, ওই কান্তি গাঙ্গুলি যেখানে ওই করেছিল, ওখানে গিয়েছিলাম। লাস্টে উনি অসুস্থ ছিল, ওনাকে দেখতে পাইনি। লাস্টে মোটামুটি সবাই ছিল, ওনাকে দেখতে পাইনি। উনি হসপিটালে ভর্তি, উনি কোন হসপিটালে ভর্তি সেইটা আবার একটু জানা দরকার। তোমারও তো শরীর ধীরে ধীরে ভাঙছে, বয়স হচ্ছে, এখনো ক্লান্তি আসে না যে এরকম রাজ্যে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছ? আরে ঘুরে বেড়াচ্ছি, সব থেকে আমায় তুমি যদি খেতেও না দেয় তাও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মিটিং মিছিলে না আসলে আমার ভালো লাগে। বয়স বাড়ছে, এই প্যাডেলিং করে কষ্ট হয় না? কষ্ট হলেও আসতে হবে। তোমাকে মোটর ভ্যান কিংবা মোটর যে প্যাডেলিং আছে অটোমেটিক, সেটা দেওয়ার কেউ কথা বলেনি? বলেছিল তারা তারপর শাসক দলের থেকে, তৃণমূলের থেকে বলেছিল। তো তুমি কেন নিয়েছে ওই মোটর ভ্যান? না, কেন নিলে না? নিলাম না। ওই তোমার ওরা দেওয়ার থেকে ছবি তুলবে বেশি। তা ওদেরটা নেওয়ার থেকে তুমি এই কষ্ট করে চালানোটাই ঠিক মনে করছো? এটাই ঠিক। সামনেই তো বিধানসভা নির্বাচন, কি মনে করছো? এতদিন তো লাস্ট দুটো নির্বাচনে সিপিএম বামফ্রন্ট শূন্য, তো এবার কি খাতা খুলবে? দেখো, একটা কথা বলছি, বলো তো, এখন যা পরিস্থিতি আছে পুরো এমএলএ ফাটাকেস্টের মতো পরিস্থিতি হয়ে গেছে। ঠিক আছে, এমএলএ ফাটাকেস্ট 7 দিনের মুখ্যমন্ত্রী হয়েছিল সেই বাংলা বাঁচানোর জন্য। সে 7 দিনে পোস্টে পোস্টে একটা করে ঘট লাগানো থাকতো, আর এইটা হচ্ছে মানুষের, মহিলাদের জন্য পুরো বাড়িতে বাড়িতে ঘট। সেখান থেকে কি সিপিআইএম ঘুরে দাঁড়াতে পারবে তোমার? অবশ্যই। বামপন্থী যদি না ঘরে, মানুষ একদম শেষ হয়ে যাবে। আগে লটারি টিকিটের দাম ছিল 6 টাকা, এখন হয়েছে 7 টাকা। এবার হিসাব করে দেখো কিরকম পরিস্থিতি হচ্ছে। এই যে মন্দির মসজিদের রাজনীতি শুরু হয়েছে, রাজ্যে দুটো দলই একই দিকে এগোচ্ছে, তো সেইটা বাংলার মানুষ এটাকে কি ভালোভাবে নেবে? তোমার কি মনে হয়? আমার মনে হচ্ছে নেবে না। ওরা তো একই মিষ্টির দোকানের মালিক, যারা মিষ্টি বানায় তারা কি মিষ্টি খায়? তো তুমি কি মনে করছো কিরকম রেজাল্ট হতে পারে? মোটামুটি ভালোই হবে, মানুষ যদি ভোট দিয়ে আনতে পারে। এই তরুণ প্রজন্ম এক ঝাঁক উঠে এসছে বামপন্থীদের, এরা কি ফের রথের চাকা উল্টো দিকে ঘুরিয়ে? হ্যাঁ, অবশ্যই পারবে। দেখো, মীনাক্ষী মুখার্জি যদি না দেখতে থাকতো তাহলে তিলোত্তমা কেউ তোমার জানতে পারতো না। আমি অনেক রকমের বাধা কাটিয়ে যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গেছিলাম, তখন কিন্তু আমাকে অনেক রকমের করেছিল, তাও আমি ওখানে গেছিলাম দেখতে। তো শেষে যদি তুমি নিজে শারীরিক প্রতিবন্ধকতাতে হার মানিয়ে রাজ্যের দিকে দিকে ঘুরছো, মানুষকে সঠিক পথে ফেরার কথা বলছো, শেষে যদি তুমি রাজ্যবাসীর উদ্দেশ্যে ভোটের আগে কোনো বার্তা দিতে চাও, কি বলবে? হ্যাঁ, তুমি ভোটের আগে যদি রাজ্যের সব মানুষকে কোনো মেসেজ দিতে চাও কিংবা বার্তা দিতে চাও, কি বলবে? আমি তো বলছি যে সব বামপন্থী ছাড়া উপায় নেই। কেউ বামপন্থীরাই হচ্ছে মেন আসলে, যেখানেই হবে সেখানে বামপন্থী। এটা যদি একটা কথা জানি, নেপালে যদি
নতুন করে সরকার হয়, নেপালে এখন কিন্তু বামপন্থীর সমর্থনে একটা সরকার আছে, দেখবো 10খানা দলের সমর্থন নিয়ে। সেই জায়গায় যদি উল্টাতে পারে, তাই এই জায়গায় উল্টাবে, এটুকুনি বিশ্বাস হচ্ছে।